রাজ্যের সৌন্দর্য দেখতেছিলাম। নিজের আপনজনদের তো অনেক দিন হলো দেখা হয় না। এই অপেক্ষা আসলে আমার ভালো লাগে না, খুব বোরিং হয়ে যাই আমি অপেক্ষায়। সেই পুরনো সময় তো পুরো 1 বছর অপেক্ষা করতে হয়েছিল। তখন সময় কাটানোর কোনো মাধ্যম ছিল না, কিন্তু এখন তো সেটা আছে। রিদিতা এসে আমার পাশেই বসলো। ওর খেলনা দেহের মধ্যে নাই এখন, অশৈলী ফর্মে আছে এখন। এসেই আমার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু পারলো না। এখনো রাত হয়নি, আর ও এভাবে আমাকে স্পর্শ করতে পারবে না দিনে। আমাকে আরো 1 মাসের মতো অপেক্ষা করতে হবে। এতদিনে তো পুরো পৃথিবী ওদের দখলে চলে যাবে। সেটা কোনো বিষয় না, আমি পৃথিবীকে ধ্বংস করতে চাই না। কিছু মানুষের জন্য যদি পুরো পৃথিবীটার মানুষ বেঁচে যায়, তাহলে সেটার জন্য যা করার দরকার আমি সেটাই করব। কিন্তু তোমার কাছে কি আমার থেকে ভালো বুদ্ধি আছে? উহুম, আমি অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি। এই জিনিসটা এখন আর ভালো লাগে না। তাহলে ভাবুন আমার অবস্থা কি হয়েছে। আমি 2000 বছর আপনার জন্য অপেক্ষা করেছি। বুঝতে পারছি, অনেক কষ্ট হয়েছে তোমার। হুম, আমি 1 মাসের জন্য আবার ঘুমাতে চাই। আপনার ইচ্ছে। আপনি যখন স্পেল জেনেছেন তখন তো ব্যবহার সব সময়ই করতে পারবেন। ঠিক আছে। আমি আবারও আমাদের রুমে চলে আসলাম। ঘুমিয়ে ঘুমিয়ে তো আমার দিনগুলো কাটছে। এত ঘুমালে তো আমার পেট বড় হয়ে যাবে একদিনে মনে হচ্ছে। আচ্ছা, আবার টাইম টেবিল ব্যবহার করা যাক। আমি 1 মাস সময় কাটিয়ে দিতে চাই, কারণ অপেক্ষা আমার কাছে ভালো লাগছে না। আর এখন অপেক্ষা করার মতো তেমন কিছুই নাই। যেটা ছিল সেটার হুকুম আমি দিয়ে দিয়েছি। 1 মাস পরে আমি আমার কাজে বের হব। তার আগে সুন্দর ঘুম দিয়ে নি একটা। চুচুক ফুহু টালু সুজু পায়েট বলার সাথে সাথে আবারও ঘুমের দেশে তলিয়ে পড়লাম। টাইম টেবিল ব্যবহার করার কিছু কারণ আছে। সেগুলোর মধ্যে একটা হলো, এখন কিছুদিন যাবৎ মনে হয় লুচিনের স্পেসশিপগুলো আকাশেই থাকবে, কারণ সেগুলোর জন্য একটা সুন্দর জায়গা বানাবে লুচিন, আর সেখানেই তো থাকবে সব স্পেসশিপ। আমি একেবারে সেই জায়গাটা ধ্বংস করব, যাতে লুচিনের সব শিপ একসাথে ধ্বংস হয়ে যায়। এতে করে লুচিনের সেনা অনেক দুর্বল হয়ে যাবে। সেটার জন্য আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আর এই অপেক্ষার সময় কাটানোর সবচেয়ে সহজ রাস্তা হলো টাইম স্পেল গুলো ব্যবহার করা। এই সময়ের সবগুলো স্পেল যদি আমি ব্যবহার করতে পারতাম তাহলে তো ভালোই হতো। আচ্ছা, সেটা না হলেও এখন যা আছে সেটাও কম নয়, শুধু আমাকে এর পূর্ণ ব্যবহারে পারদর্শী থাকতে হবে। 1 মাস কেটে গেল। আমি ঘুম থেকে উঠলাম, পুরো পৃথিবী পাল্টে গেছে এমন মনে হচ্ছিল আমার কাছে, কারণ আলাদা কিছু অনুভব করতেছিলাম আমি। বিষয়টা অন্যরকম, আগে কখনো এমন অনুভব করিনি আমি। আমার মনে হচ্ছিল আমি এখানে ঘুমের মধ্যে আছি। আমি যেখানে ঘুমিয়েছিলাম ঠিক সেই জায়গাতে ঘুম থেকে উঠলাম, কিন্তু পরিবেশ পাল্টে গেছে মনে হচ্ছে। আমার পাশে আমি অন্য কারো অস্তিত্ব অনুভব করলাম, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। এতে খুব অবাক হলাম। আমার সামনে একজন হঠাৎ উদয় হতে লাগলো। চেহারাটা আমি দেখতে পারলাম না, কারণ মুখে কালো একটা স্কার্ফ পরা ছিল, আর সারা শরীর কালো একটা ছায়া ঢাকা ছিল। দেখতে অনেক সুন্দরী, সেটা চোখ দেখে বোঝা যাচ্ছে। আর একটা মেয়ে, সেটা কোনো সন্দেহ ছাড়াই বলা যায় এটা। মেয়েটা আমাকে দেখে প্রথমে মিষ্টি ভাষায় হেসে উঠলো, তারপর আস্তে আস্তে হাসিটা ভয়ানক হয়ে গেল। কে আপনি? সংক্ষেপে জবাব দিল, আপনি এখানে কি করছেন? আর আমি উঠতে পারতেছি না কেন? আমি যেভাবে ছিলাম সেভাবেই পরে রইলাম, কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। চোখ দুটো আর মুখ দুটোই চলছে, তাছাড়া হাত পা নাড়াতে পারছি না। মেয়েটা আর কিছু বলল না, একদম উধাও হয়ে গেল। মুহূর্তের মধ্যে সে আমার পাশে চলে আসলো, আমার নাক কানের ঘ্রাণ শুনলো, তারপরে নিজের মুখটা কোনো রকম বের করে আমার বুকের মাঝে একটা জোরালো কামড় দিল। আমি জোরে চিল্লিয়ে উঠলাম। কিছু বছর আগেই আরো অনেক কিছু মেয়েটা করে ফেললো। একদম আমার মাথায় মনে হলো বিশাল এক বাজ পড়লো। চোখ যখন খুললাম দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি, আশেপাশে কেউ নেই। যাক বাবা, একটা স্বপ্ন দেখলাম, কিন্তু স্বপ্নটা মোটেও স্বাভাবিক ছিল না। যা কিছু হয়েছে স্বপ্নে একদম সত্য মনে হচ্ছিল, কারণ সব আমি অনুভব করতে পেরেছিলাম। বিষয়টা বেশ রহস্যজনক। এমন তো আগে আমার সাথে কখনো হয়নি, তাহলে এখন কেন হচ্ছে? আচ্ছা, হয়তো স্পেল ব্যবহারের কিছু সাইড ইফেক্ট এটা। আচ্ছা, পরে দেখা যাবে। কি, আগে আমি বাইরে খোঁজ খবর রাখি। এমন আশ্চর্যের জিনিস আগে কখনো আমার সাথে হয়নি, এই প্রথমই হলো। বুঝলাম না মেয়েটা কে ছিল,
কিন্তু কেমন জানি একটা নেশা ধরিয়ে দিয়ে গেছে আমার উপরে। মাথা সে আকারে ঘুরতেছে। কোনো একটা স্বপ্ন ভেবে ব্যাপারটা বালি চাপা দিলাম। তাছাড়া আর কি করব, বাইরে খোঁজখবর তো রাখতে হবে। আমি বাইরে আসলাম রুম থেকে। সবাই কি এখনো সেই জায়গাটাই আছে জানি না, সবাই পারেও হয়তো। নিজের কাছে অদ্ভুত লাগতেছে এদের অপেক্ষা করার শক্তি দেখে। আমি আবারও সেই জায়গাতেই চলে আসলাম। মহারাজ, আমরা আপনারই অপেক্ষা করতেছিলাম। তো কি কি খবর বের করতে পেরেছেন? অনেক কিছুই। আপনার মুখ ওভাবে চুপসে গেছে কেন? না, এমনি। না, আপনার গলায় আছে কিছুটা জায়গা কালো হয়ে আছে কেন? আরে এসব নিয়ে পরে কথা বলা যাবে, প্রথমে বাইরের খবর নি। এখন আর আমাদের বসে থাকা চলবে না। মহারাজ, এলিয়েনদের সব স্পেসশিপ মিলে উপরে একটা স্পেস স্টেশন বানিয়েছে। তাদের সকল স্পেসশিপ সেখানেই। সেখান থেকেই হামলা করি, তাদের 5 ভাগের 4 ভাগ শক্তি শেষ হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমি নিজেই করতে পারবো। আমরা তাদের বাকি সেনাদের হারিয়ে দিব। আর সর্বশেষ লুচিন আর তার ছেলে আমার হাতে মারা যাবে। কিন্তু মহারাজ, আবার কি? যদি আপনার 3 রাজ্য আমাদের রাস্তায় আসে? ওরা আসবে কেন? আপনি ভুলে গেলেন আপনার অতীত এখন আরও অতীতে চলে গেছে, আর আপনার রাজ্যগুলোতে আপনার মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছে। সেজন্য আপনার 3টা রাজ্যই সেনাপতি 3 জন রাজ করছে। লুচিন কি তাদের খোঁজার ব্যবস্থা করতেছে না? হ্যাঁ, সে অনেক চেষ্টা করতেছে এসব শক্তিবান সেনাগুলোকে খোঁজার। তাহলে 3 রাজ্যই ভয় আছে, আর তাদের সেনা যদি পাঠায়ও তাহলে তো 3 রাজ্যের কিছুই রাখবো না আমি। আপনার 3 রানীর মধ্যে 2 রানী। রিদিতা বলতে গিয়েও আর বললো না। থামলে কেন বলো? কি বললো আপনি নিজ চোখেই দেখে নিন। দেখলাম বড় টিভির সামনে ভিডিও ফুটে আসলো, জলপরি আর আকাশপরীর ছবি। চোখ পড়লো দুটোতেই। আসলেই বুঝলাম পরীদের মায়া দয়া থাকে না বেশি দিন। আমি মারা গিয়েছি তো কি হয়েছে, তারা কি সিঙ্গেল থাকতে পারতো না? এখন বুঝতেছি দুজনেই এত সহজে আমাকে কেন ভালোবাসে। তাদের সেটা যে ভালোবাসা ছিল না সেটা খুব ভালো করে বুঝতে পারলাম। যারা আর মোহনা এখন নতুন 2 রাজ্যের রাজার স্ত্রী। তারা রানী হওয়ার লোভেই থাকে হয়তো। বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তারা সেটা হারে হারে বুঝতে পারবে। আর নীলা? ওনাকে জোর করে পাতালপুরীর নতুন রাজা বিয়ে করতে চেয়েছিল, কিন্তু উনি রাজ্য থেকে পালিয়ে যায়। আমি দেখেছি ওনার আপনার প্রতি খুব ভালোবাসা আছে, তাই আমি তাকে নিয়ে দানব রাজ্যে আপনার বাবা মার কাছে রেখে এসেছি। এমন করবে যারা আর মোহনা আমি ভাবতেও পারি নাই। আসল বিষয়টা জানো কোথায়? জিন পরীদের কখনো বিশ্বাস করতে নাই। এরা কখন কি করে তার ঠিক ঠিকানা নাই। মহারাজ, আরো কিছুর দেখা দিয়েছে 2 দিন থেকে। কি সেটা? একটা কস্টিউম পরা লোক, যে কিনা লুকিয়ে লুকিয়ে চীনের সেনার উপর হামলা করছে। সেটা তো অনেক মানুষেরই কথা। উফ, তবে এটা বাতাসের সাহায্য নিচ্ছে, হাওয়ায় উঠতে পারতেছে। বাতাসকে যখন তখন আনতে পারছে, আবার নিতে পারছে। জিনিসগুলো বাতাসের সাহায্যেই উঠতে পারতেছে। বুঝেছি, এটাই তাহলে বাতাসের ক্ষমতা পেয়েছে। তাহলে আগে এটার সাথে একটু কথা বলে আসি। আপনি এই অবস্থায় বাইরে বের হবেন? আমার কিছুই হয়নি, আমি বাইরে বের হলাম। নিজে অবাক হয়েছি, কারণ আমার বুকে একটা কামড়ের দাগ দেখা যাচ্ছে। সেটা মনে হয় রিদিতা দেখতে পেয়েছে। কিছু চিন্তা করছিল ও, কিন্তু আমার ভাবনার বিষয় হলো স্বপ্ন দেখেছিলাম সে জিনিসটা সেটা বাস্তব হয়ে গেল কিভাবে? তাহলে ওই মেয়েটা স্বপ্নের মাঝে আমার সাথে যা করেছিল সেটা কি তাহলে সব বাস্তব হয়ে গেছে? সেটা হলে তো বেশ ভয়ানকই হবে। কিন্তু মেয়েটার লাভ হবে কি আমার সাথে সম্পর্ক করে, সেটা আমি বুঝতে পারলাম না। যখন করলোই তাহলে আমাকে এভাবে কামড় দিল কেন আমি বুঝতে পারতেছি না। আর সেটা বাদ দিলেও এখন যে কামড়ের দাগ আমার বুকে রয়েছে সেটা থেকে চারিদিকেই কালো ছায়ার মতো কিছু একটা ছড়িয়ে পড়ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। তবে এই জিনিসটা নিয়ে এতটাও চিন্তিত না আমি, যতটা না এই নতুন সুপারম্যানের খোঁজে হয়ে এসেছি। ঠিকানা সঠিক জানি না, তবে আমাকে খুঁজতে হবে। নিজের চেহারা গোপন রাখার কিছুই নাই।
এই কয়েকদিনে দাড়ি আর গোঁফ আবার বড় হয়ে গেছে। ঘুমালে নাকি এসব তাড়াতাড়ি বড় হয় শুনেছি। তাই আমাকে প্রথম দেখেই কেউ ভাববে না যে আমি হৃদয় টিটান। ভাবতে কিছুটা সময় লাগবে। আমি হাঁটতে লাগলাম সব জায়গা দিয়ে। সব বাড়িঘর ঠিকঠাক মতোই আছে, কিছুরই ক্ষতি হয় নাই। সব মানুষগুলোর কোনো ক্ষতি করে নাই এলিয়েনগুলো। শুধু এরা নাকি এখানে রাজ করবে, এই পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তুলবে তারা। এখানের সৌন্দর্য দেখার জন্য নাকি বাইরে গ্যালাক্সি থেকে প্রাণীরা চলে আসবে। মানে পৃথিবীর ক্ষমতা আগে কয়েক দেশের মানুষের কাছে ছিল, কিন্তু এখন একটা এলিয়েনের কাছে। আর এতে 80% মানুষই ভয় আছে, আর বাকি 20% মানুষ হয়তো ভাবছে কিভাবে এদের এখান থেকে বিদায় করানো যায়। আমি উপরে তাকিয়ে দেখলাম অনেক উপরে একটা বিশাল স্পেস স্টেশন বানিয়েছে তারা। সেটার আকার অনেক বড়, তাদের হাজার হাজার স্পেসশিপ সেখানে আছে। আর একটা বিশাল পাইপের মতো কিছু একটা ফেলে দেওয়া হয়েছে পানির মধ্যে। এটা দিয়ে মনে হয় পানি নিয়ে যায় তারা এখানে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম ফ্লোরিডার ওপরে। এখানেই নাকি সেই বাতাসের ক্ষমতাবান সুপার হিরোকে পাওয়া যাবে। এখানেই শেষ দেখা গিয়েছিল তাকে। আমি হাঁটতে হাঁটতে আশপাশ দেখছিলাম, এমন মনে হচ্ছিল কেউ আমার আশেপাশে, কেউ আমাকে ফলো করছে, কিন্তু আমি তেমন কাউকে দেখতে পারছি না। বুঝতে পারতেছি না আমার সাথে এমন কি জিনিস হচ্ছে, আগে কখনো হয়নি। এই জিনিসটা আমাকে অনেকটা দুর্বল করে দিচ্ছে। আমার কাছে এমন মনে হচ্ছে কালো শক্তিটা বারবার বের হচ্ছে। যাই হোক, চোখ বন্ধ করলে মনে হয় কিলোরা আমাকে পেঁচিয়ে ধরার চেষ্টা করতেছে। বিষয়টা অনেক বেদনাদায়ক। আমি হাঁটতেছিলাম, এমন সময় মনে হলো হঠাৎ বাতাস বইতে শুরু করলো। এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ বাতাস বইতে শুরু করলো মানে বুঝতে পারলাম ছেলেটা আশেপাশে আছে। যে রোদ উঠেছে তাতে সবার অবস্থা টাইট, গরমে সবার শরীরেই ঘাম। যেহেতু তার কাছে বাতাস ক্ষমতা আছে তাই সে ঘামবে না, এটা আমি শিওর, কারণ বাতাস তার কাছে সবসময় লাগবে। আমি আশেপাশে সবার দিকে ভালো করে তাকালাম। হঠাৎ করে একটা নিগ্রো ছেলে দেখলাম আমি। এমনিতেই কালো মানুষ ঘামলে দূর থেকে বোঝা যায় এই গরমে সে ঠিকই আছে। তার চুলগুলো বাতাসে উঠতেছিল। সে হাসতে হাসতে গান গাইতে গাইতে আসছিল। আমি বুঝে গেলাম এটাকেই খুঁজতেছিলাম আমি। এমনিতেও হৃদিতার কাছ থেকে কারো ক্ষতি ছাড়াই ক্ষমতাগুলো নিয়ে যাওয়ার স্পেল শিখেছি, ঠিক যেটা ব্যবহার করে হিগমা সিগমার কাছ থেকে ক্ষমতাগুলো নিয়ে গিয়েছিল। আমি দাঁড়ালাম তার সামনে। প্রথমে কিছুটা কথা বলা যাক। কি হলো, আপনি এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? কিছু কথা ছিল। কি বলবেন? আড়ালে গেলে ভালো হয় না? আপনি কে যে আপনার সাথে আমার আড়ালে যেতে হবে? আমি আমার হাতটা আগুনে করে ফেললাম। কেউ মনে হয় দেখলো না। লোকটা দেখে কিছুটা ভয় পেয়ে গেল, তাই আমার সাথে চলে আসলো। আমি একটা নির্জন জায়গায় চলে আসলাম। আপনি আমাকে এখানে নিয়ে এসে কি বলবেন বলুন, আমার কাজ আছে। কাজ তো আমারও অনেক আছে, তার আগে আপনার কিছু ক্ষমতা তো দেখে নেওয়া যাক। কে আপনি বলুন তো? আমি কে সেটা না হয় পরেই বলবো। আমার স্টাইলটা দেখে লোকটা একটু ভয় পেয়ে গেছে। যখন দেখেছে আমার হাত দিয়ে আগুন জ্বলতে তখন আর কিছুই বললো না তেমন। ও ওর পাওয়ারগুলো আমাকে দেখাতে লাগলো। বাতাস যে এতটা শক্তিশালী হবে সেটা আমি আগে কখনো কল্পনাও করিনি, কিন্তু এটা আমার ক্ষমতার কাছে তেমন কিছুই না। জিনিসগুলো বাতাসে উড়ানো, এটা আমার কাছে একটু ভালো লাগলো না। তাই এর ক্ষমতা নিয়ে নিজের করার কোনো ইচ্ছাই নাই আমার। তবে এটাকে আমার হারকিউ মাস সেনায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আপনি কি করতে পারেন? আমি হ্যাঁ, পাশে একটা ছোট্ট পানির বোতল পড়েছিল, আমি সেখানে পানি উড়িয়ে নিয়ে আসলাম এক হাত দিয়ে। আর এক হাতের বুড়ো আঙ্গুল আর সাদা আঙ্গুল দিয়ে তুড়ি মারলাম, একটা সাথে সাথেই একটা আগুনের বল হয়ে গেল। লোকটা দেখে অবাক হয়ে গেল, কারণ এভাবে হয়তো ভাবেনি কেউ পানি আর আগুনের ক্ষমতা একসাথে ব্যবহার করতে পারবে। কিন্তু এটা শুনলে বেহুশ হয়ে যাবে যে আমার কাছে 5 ধরনের ক্ষমতা আছে। আচ্ছা, আপনি তো একা এভাবে যুদ্ধ করতেছেন এলিয়েনদের বিরুদ্ধে। আমার কাছে আপনার মতো ক্ষমতাধারী একটা সেনা আছে। আপনি চাইলে আমাদের সেনায় চলে আসতে পারেন। অবশ্যই। লোকটা রাজি হয়ে গেল, আমার সাথে হ্যান্ডশেক করলো। লোকটা সাথে সাথে দেখলাম কোথা থেকে উড়ে একটা কালো ছায়া চলে আসলো, আর সেখান থেকে মুখে স্কার্ফ পরা সেই মেয়ে হয়ে গেল। আমি সামনে
থেকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, কারণ আমার স্বপ্নের মেয়ে বাস্তবে চলে আসছে। মেয়েটা পাওয়ার নেওয়ার সেই স্পেলটা বলল, আর কালো লোকটা বুকে হাত দিয়ে সাথে সাথেই কালো লোকটা বেহুশ হয়ে গেল, আর মেয়েটাও একটা মুচকি হাসি দিয়ে উধাও হয়ে গেল আমার সামনে থেকে। আমি উঠতেছিলাম পানির উপরে। অনেকে আমাকে পাগল ভাববে যে পানির মধ্যে উড়ার কথা বলতেছি। আরে, পানির মধ্যেও নিউটনের সূত্র কাজ করে। আপনাকে পানির মধ্যেও নিচে নামিয়ে ফেলবে যদি না আপনি হাত পা দিয়ে সাঁতার না কাটেন। তাই আমাকে কিছুই করতে হচ্ছে না। যাই হোক, কারণ আমি উঠতেছি। রাজা রুদ্রিসের সেনা আমার দিকে আসছে, কারণ তারা নতুন শত্রুর আগমন দেখেছে। তারা এটা ভেবে ভয় পাচ্ছে না এখানে আসলাম কিভাবে আর কে আমি, সেটা তাদের মাথায় ঢুকতেছে না। এখনোই সময় এদেরকে কিছু উচিত শিক্ষা দেওয়ার। আমি উঠতেছিলাম আর পুরো একটা সেনা আমার দিকে চলে আসলো। আমাকে নিচে থেকে এমনকি চারপাশ থেকে ঘিরে ধরলো সেনারা। হঠাৎ সেনাপতি চলে আসলো আমার সামনে, এসে বলতেছে, কে আপনি আর কিভাবে জল রাজ্যে প্রবেশ করেছেন? আমি এখানে আসছি রাজা হৃদয় টিটানের কাছে। আপনি ভুল সময় চলে আসছেন। রাজা হৃদয় টিউটান মারা গিয়েছে। জলপরীর নতুন রাজা এখন রুদ্রিস টিটান। হাসালেন আমাকে। আপনার কি মনে হয় রাজা হৃদয় টিটান এত সহজে মারা গিয়েছে? হ্যাঁ, আপনি কে আর এখানে কোন কাজে এসেছিলেন? আমি রাজা হৃদয় টিটানের ছোট ভাই সিগমা। মিথ্যে কেন বলতেছেন? হৃদয় টিটানের কোনো ভাই ছিল না, তার শুধু একটা যমজ বোন ছিল। আপনাদের মনে হয় ডিএনএ রিপোর্ট দেখাতে হবে? লোকটা আমার কথা শুনে ফোন করলো কাকে যেন, হয়তো রুদ্রিসের সাথে কথা বলবে। একটু পরই রুদ্রিস চলে আসলো আমার সামনে। তাহলে তুমি হৃদয়ের ছোট ভাই? যে সব সময় হুজুর বলে কথা বলতো, সে আজ নাম ধরে বলতেছে, তাই রাগ হচ্ছিল। এখানে কেন আসছো? আমার ভাইয়ের সাথে কথা বলতে। তোমারও তো তাহলে তোমার ভাইয়ের মতো ক্ষমতা আছে। হ্যাঁ, তবে একটা জিনিসের অভাব আছে। তোমার ভাইয়ের কাছে তার ত্রিশূল ছিল, কিন্তু তোমার কাছে নেই। আমি এত কথা বলতে চাই না। আমার ভাই কোথায়? সে আর বেঁচে নেই। এটা কখনো হতে পারে না, সে মরতে পারে না। এটাই সত্য বাচ্চা। যা এবার এখান থেকে, না হলে। আমি তার স্ত্রী যারার সাথে কথা বলতে চাই। আমার কথাটা শুনে রাজা সাহেব খুব রেগে গেলেন। তোর এত বড় সাহস! তোর মতো একটা ছোট মানুষের মুখে আমার রানীর নাম নিলি? সেনাপতি, একে এক্ষুনি শেষ করে দাও। জি হুজুর, এই কথাটা বললেন সেনাপতি। সেনাপতি আমার দিকে আসছিল তেরে। আমিও হাত মুট করে রাখলাম, কারণ একটা ফায়ার পাঞ্চ দিব। কিন্তু তার আগেই কোথা থেকে যারা চলে আসলো। এসেই, সেনাপতি থামুন। আমি যতদূর জানি হৃদয়ের কোনো ভাই ছিল না, তাহলে কোন হিসেবে তুমি তার ছোট ভাই দাবি করো? আমাকে রাখা হয়েছিল পুরো রহস্যজনকভাবে। হৃদয় ভাইয়া আর হৃদিতা আপুর জন্মের পরে আমার জন্ম হয়। ঠিক তাদের উপরে বিপদ আসার 1 বছর পরে আমার জন্ম হয়। আমার জন্মের 6 মাস পরে আমাকে একটা ছোট্ট মামার কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাদের কোনো সন্তান ছিল না, তাই আমি লন্ডনে বড় হয়েছি। এ সম্পর্কে তো হৃদয় কখনো আমাকে কিছু বলেনি। আমার জন্মের সময় তারা অনেক ছোট ছিল, তাদের কাছেও আমার কথা গোপন রাখা হয়। ও, তো এখানে কি করতে আসছো? আমার ভাইয়ের সাথে দেখা করতে আসছি। ছোট থেকেই আমার শক্তিগুলো ব্যবহার করতে পারতেছি, কিন্তু এটা কিভাবে পেলাম সেটা আমার ভাইয়ের থেকে জানার অনেক ইচ্ছা। এসব আমার বাবা দিয়েছে তোমার ভাইকে। তাহলে আমাকে কে দিয়েছে? সেটা আমি জানি না। আমার ভাই এখন কোথায় আছে? সে আর নেই এই দুনিয়ায়। এটা কিভাবে তার কাছে এত ক্ষমতা থাকার পরও সে কিভাবে মারা গেল? উপরের এলিয়েনরা তাকে মেরে ফেলেছে। আর আপনি এত সহজে আমার ভাইরে ভুলে বিয়ে করে নিলেন রাজ্যের লোভে? এতে তোমার কোনো প্রশ্ন করার অধিকার নেই। হৃদয়ের ভাই বলে তোমাকে আমি এখান থেকে মুক্ত করে দিচ্ছি, কিন্তু আবার আসলে নিজের জীবন হারাবে। অনেক ভালো প্রমাণ পেলাম ভালোবাসার। ভালোবাসা যে এমন হবে সেটা ভাই মনে হয় বুঝতেই পারে নাই। আমার মনে হয় আপনারাই আমার ভাইজানকে মেরেছেন কিংবা আটক করে রেখেছেন। আমার ভাইকে তাড়াতাড়ি বের করে দিন এখান থেকে। সেনাপতি, এটা এভাবে মানবে না। একে মেরে এর লাশ পুঁতে আসো মাটির উপরে গিয়ে। রাজা রেগে বললেন। যারা আর রুদ্রিস দুজনে হাত ধরে চলে গেল আমার সামন থেকে।
আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে। আচ্ছা, এতক্ষণের নাটক তো দূর হলো, আর নাটকের কোনো দরকার নাই। আসো বাবা, দেখাচ্ছি তোমাদের। সেনাপতি আসলো, তার হাতে কারেন্টের তলোয়ারটা নিয়ে আমাকে আঘাত করার জন্য। প্রথমে সবাই ভেবে নিয়েছে যে আমি এক আঘাতেই মারা যাব। প্রথমেই আমি ওর হাতের তলোয়ারটাকে ফেলে দিলাম এক লাথি দিয়ে। পরেও আমাকে কিছুক্ষণ মারতে লাগলো। মুখ বুজে সহ্য করলাম। অনেক ইচ্ছা ছিল হৃদয় টিটানকে নিজের হাতে মারার। একজন মানুষ হয়ে ত্রিশূলের জোরে আমাদের উপরে রাজ করেছে, কিন্তু সে ভাগ্য হলো না। কিন্তু আজ তোকে মেরে সে আশাটা পূরণ করব। সেনাপতির কথায় আমার মুখ গেল লাল হয়ে, রেগে আগুন হওয়ার মতো অবস্থা হলো। আমার নিজের মাঝে টকবক করতে লাগলো ফুটন্ত আগুন। শুধু এখন দেখাতে বাকি। আমি আমার হাত দুটোকে আগুন করে দিলাম। এবার একটা মেগা ফায়ার পাঞ্চ দিব। নকডাউন করব না, সোজা ভোগে পাঠাবো। ওর বুকে একটা ঘষি দিলাম, সাথে সাথে ওই পাশ দিয়ে আমার হাত বেরিয়ে গেল। রাজা আর যারা দুজনেই সেনাপতির আর্তনাদ শুনে ফেরত আসলো। রাজা সাহেব রাগে তার বিশাল সেনা আমাকে মারতে আদেশ দিলেন। আমি দাঁড়িয়ে পড়লাম, নিজের চেহারায় ফিরে আসলাম আমি নিজে। সবাই আগাচ্ছিল আমার দিকে, তবে এবার কিছুটা থেমে গেল। যারার মুখে আমি অবাক হওয়ার দৃশ্য দেখলাম। শুধু সেনা, পুরো সেনাই অবাক হয়ে গেছে। শুধু রাজার রাগে কটমট করতেছে, কারণ সে তার ছোট ভাইকে হারিয়েছে। হারানোর কষ্ট তো অনেক হয়, তাই ভাইয়ের প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে সে। আমার হাত মুঠো করে তলোয়ার নিয়ে আসলাম, আর সেটা হাতে নিয়ে বলতে শুরু করলাম, নিজের রাজ্যের প্রজাসীনারাই যদি তাদের রাজার বিরুদ্ধে যায়, তাহলে কি করতে হয় জানেন সবাই? পুরো প্রজা আর রাজাকে ধ্বংস করে দিতে হয়। এখানে কে আমার সাথে যুদ্ধ করতে আসবেন? আসেন, দেখি কতটা পারেন। আমার হাতে জ্বলন্ত তলোয়ারটা দেখে কেউ আগাচ্ছে না। পুরো হাজার হাজার সেনা আমার সামনে। তারা সবাই ভয় পেয়ে গেছে, কিন্তু রাজা রুদ্রিসের মনে হয় হুঁশ ছিল না। সে আমাকে একটা বন্দুক দিয়ে হামলা করলো। আমি পেছনে ফিরেছিলাম, যার জন্য সেটা আমার পিঠে লাগলো। কিছুটা ব্যথা লেগেছে, যার কারণ আমার রাগটা এবার চরমে পৌঁছে গেল। সাথে সাথেই আমার হাত থেকে কালো ছায়া বের হয়ে গেল এবং সেটা রুদ্রিসকে পিষে ধরলো। খুব শক্ত করে ধরে রাখলো সেটাকে। ওর হাড় থেকে কর্মর আওয়াজ শোনা যাচ্ছিল। ব্ল্যাক ম্যাজিক যে এমন আরো কত কিছু করতে পারে তার কোনো ঠিকই নাই। যারা ভয় পেয়ে কিছু বলতে পারছে না। আমার মাঝে নতুন শক্তি দেখে সেও আগাতেও সাহস পাচ্ছে না। একটু আগে যা বলেছে, এখন সে আর কি বলবে? আমি ওর পাশে আসতে লাগলাম আস্তে আস্তে। দেখো হৃদয়, আমার কোনো দোষ নেই। এই শয়তানটাই আমাকে জোর করেছে। বলেছে ওকে বিয়ে না করলে তোমার পুরো পরিবারকে মেরে ফেলবে। ও তোমার পরিবারকে বাঁচানোর জন্য আমাকে এসব করতে হয়েছে। কেঁদে দিয়ে বলল। আমি তলোয়ার দিয়ে আঘাত করলাম, সাথে সাথেই দু টুকরো হয়ে গেল। আমার তলোয়ার দিয়ে লাল একটা তরঙ্গ বের হলো, আর সে তার রুদ্রিসের শরীরটাকে করে দিল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। এতক্ষণ হয়তো আমার বিরুদ্ধে লড়তে চেয়েছিল কিছু সংখ্যক সৈন্য, কিন্তু এবার তারা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছে। তাদের সেনাপতি আমার এক ঘুষিতেই ধুলো হয়ে গেছে, আর রাজা তো দু টুকরো হয়ে গেছে। রাজা এখনো ভয়ে কাঁপছে। আমাকে দেখে অনেক ভয় পাচ্ছে ও, কারণ আমি রেগে গিয়েছি। আর আমার রাগের জন্য আমার শরীর দিয়ে কালো ছায়া বের হচ্ছে। সেটা দেখে যারা বেশি ভয় পাচ্ছে, কারণ ও বুঝতে পেরেছে আমি হৃদয় হলেও আগের হৃদয় নাই। অনেক বদলে গেছি আমি। এক মাসে আমার শরীর সহ আমার মনটা এইভাবে বদলাবে সেটা যারা চিন্তাও করেনি। কিন্তু আসল খবর তো সে জানেই না। আচ্ছা, সেটা বাদ দিলাম। আমি চোখ দুটো বন্ধ করলাম, কারণ কেউ আমাকে কিছু বলছিল। আমি দেখতে পেলাম আমার সামনে আমার মধ্যে বন্দি কালো জাদুকর চলে আসলো। সে আমার কানে কানে বলতে লাগলো, এই সবাইকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও এই প্রতারকদের। এইসবের বাঁচার কোনো অধিকার নাই। আমার কেন জানি কেরালার কথাগুলো শুনতে মন চাচ্ছিল, কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিল। একবার তো ধ্বংস করেইছি, আবার না করলেও হবে। কিন্তু বুঝতে পারতেছি না কেরালা আমাকে এভাবে কন্ট্রোল করার চেষ্টা করতেছে কেন। ওর তো এমন কোনো দিনও করার কথা না। ওর তো আমার মাঝেই মৃত হয়ে থাকার কথা। তাহলে ওর ক্ষমতাগুলো আমাকে কেন নিজের করতে যাচ্ছে? এটা খুবই আশ্চর্যকর, কারণ এই প্রথম আমার সাথে এমন হচ্ছে। তাই এই অচেনা মেয়েটা আমার সামনে আসার পর থেকেই হচ্ছে এমনটা। যে করেই হোক আমাকে এর রহস্য বের করতেই হবে। তার আগে আমার আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। নিজের রাজ্যগুলো আবার একত্রিত করতে হবে, মানে সব বিশ্বাসঘাতকদের শাস্তি দিতে হবে।
যাই হোক, মোহনার উপরে আমার বিশ্বাস আগে থেকে একটু কম ছিল, তাও ভালোবাসাটাও একটু কমই ছিল ওর প্রতি। আর এখন তো রাগ বেড়ে যাচ্ছে। ওকে যারাকে আমি কোনো কঠিন শাস্তি দিব না, তবে ওদেরকে আমি চিরজীবনের জন্য কয়েদ করে রাখবো। দেখি রানী হওয়ার ইচ্ছা কিভাবে পূরণ করে দুজনেই। এবার যেতে হবে আকাশপুরীতে, গিয়ে দেখি রাজা রুদ্রিস আমাকে দেখে কি করে, নিজ থেকে আত্মসমর্পণ করে নাকি আমাকে মারতে আসে। 1 মাসের জন্য রাজা ছাড়াই থাকো তোমরা, আমি এখনই তোমাদের রাজা হব না। 1 মাস সময় দিলাম ঠিক মতো ভাবার জন্য। চাইলে তোমরা আলাদা রাজ্য গড়তে পারবে অন্য কোথাও, কিংবা আমাকে রাজা মেনে এই রাজ্যে থাকতে পারবে। এখন কোনটা করবে সেটা ভাবার 1 মাস সময় দিলাম আমি। এরপর থেকে আর গোপনে নয়, পৃথিবীর সব জীবিত জিনিস একসাথেই জীবনযাপন করবে। আর হ্যাঁ, এর মাঝে যদি কোনো খারাপ কাজের খবর আমার কানে যায়, তাহলে তাকে এবং তার পুরো বংশধরকে নিজেদের জীবন হারাতে হবে। আমি হৃদয় টিটান আজ থেকে এই নতুন নিয়ম বানালাম, যে কেউ এই রাজ্যে যদি কোনো অন্যায় কাজ করে, তাহলে শুধু সে না, পুরো বংশধর সেই শাস্তি পাবে। আমি এটা বলেই সেখান থেকে উড়ে চলে আসলাম। নতুন নিয়মটা বানানোর কারণ আছে অনেক, কারণ আমি যখন রাজা ছিলাম তখন থেকেই অনেক অন্যায় হতো জলপুরীতে, কিন্তু এখানে তেমন নিয়ম ছিল না। রাজারা এসব বিষয়ে তেমন খেয়ালই দিত না। আর আমি যে হিরোমাসকে অনেক জ্ঞানী আর শক্তিশালী রাজা মানতাম, সে আসলে খুব খারাপ, অত্যাচারী ও মেয়ে আসক্ত জলমানব ছিল। সে কোনো জলপরীর উপরে মুগ্ধ হতো না। তার চেহারা ভালো ছিল বিদায় সে প্রতি রাতেই প্রায় একটা একটা করে মাটির মেয়েদের ফাঁসাতো এবং তাদের সাথে সম্পর্ক রাখতো। এতে করে পৃথিবীতে তার সন্তানের সংখ্যা হিসাব করলে অনেক। তার মধ্যেই একজন ছিল এই রাজা রুদ্রিস। বিষয়টা আমাকে সেদিন হৃদিতাই বলেছিল। সব জিনিসের খবরই রেখেছে হৃদিসা। বলতে হবে একজন পারফেক্ট অশরীরীয়, যার বাপ এমন আচরণের হবে, তার মেয়ে কতটা খারাপ হতে পারে সে ধারণার বাইরে। তাই যারা আর মিথ্যা গিরগিরি আমি শুনি নাই, ওকে বন্দি করার হুকুম দিয়েছিলাম আমি। তারপরে আমি উড়ে পানির উপরে চলে আসলাম। আমার কাছে কথা বলার মতো ফোন নাই, না হলে আমি হৃদিতার সাথে একটু কথা বলতাম। ওর সাথে দেখা করার আগে আমাকে আকাশপুরীতে যেতে হবে, কিন্তু ভয় তো একটাই, আমি যদি আকাশ দিয়ে বেশিক্ষণ উড়ি তাহলে তো খুব সহজে এলেনদের কাছে ধরা পড়ে যাব। তখন তাদের সাথেও লড়তে হবে। আর এখন আমি তাদের সাথে কোনো লড়াই চাই না। আমি চাই আগে আমার রাজ্যগুলো আমার হোক, কারণ সেগুলো এখন খারাপ হাতে চলে গেছে। তারা যদি রাজ্য চালাতো তাহলে আমার বিশ্বাস তো থাকতে পারতো। আমি তো এমনিতেই তাদের রাজ্য দিয়ে দিতাম। রাজ্যের প্রতি আমার কখনো কোনো লোভই ছিল না, আর থাকবেও না। আপাতত আকাশপুরীতে যাওয়া বাদ দিলাম, কারণ আকাশে কোনো মানুষ উঠতে দেখলে তারা সন্দেহ করবে। তাই আমি কোনো প্রকার সময় নষ্ট না করেই আমার দ্বীপ রাজ্যের দিকে যেতে লাগলাম। আমাকে টেলিপোর্ট হয়ে সেখানে যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। আমি দ্বীপ রাজ্যে এসে আবার সেই জায়গায় চলে আসলাম। হৃদা আমাকে দেখা মাত্রই আমার কাছে চলে আসলো। আপনাকে দেখে মোটেও আমার ঠিক মনে হচ্ছে না। আমি ঠিক আছি, কিছুই হয় নাই আমার, কিন্তু আমি ঠিক নাই, কারণ তখন রাগ বেশি হওয়ার ফলে আমার মাঝে কিছু একটা জ্বলছিল। কালো শক্তিটা আগুনের সাথে মিশে কালো একটা আগুন তৈরি করছিল, যেটা আমার শরীরের মাঝের বাকি শক্তিগুলোকে হারিয়ে নিজের করতে চাইছিল। এতে আমি অনেক দুর্বল হয়ে যাচ্ছিলাম। এতটাই দুর্বল হলাম যে আমি অজ্ঞান হয়ে হৃদিতার বুকের উপরে পড়ে গেলাম। হৃদিতা আমাকে শক্ত করে জড়িয়ে দিল, আমাকে নিয়ে মেডিকেল রুমের দিকে গেল। আমার উপরে অনেক পরীক্ষা করতে লাগলো, কারণ হৃদিতা আমার শরীর স্পর্শ করেই খারাপ কিছু বুঝতে পেরেছে। মহারানী, মহারাজের কি হয়েছে? যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। আমি ওনার ভিতরের শক্তিগুলোর মধ্যে যুদ্ধ হচ্ছে দেখেছি, মানে কিছু একটা খারাপ হতে চলেছে। কি এমন হয়েছে হঠাৎ মহারাজের সাথে? বলতে পারি না, তবে হয়তো এটা টাইম ট্রাভেলের জন্য হয়েছে, হয়তো সেটার কোনো সাইড ইফেক্ট হবে। যাই হোক, হৃদিতা আর অবাক হয়ে গেল আমার হাত ধরার পর। হৃদিতার কাছে এমনিতেও কারো অতীত দেখার ক্ষমতা আছে, আর সে আমার একটা অতীত দেখে খুব আশ্চর্য হয়ে গেছে। হবেই না কেন, কারণ সেখানে আশ্চর্যজনকভাবে একটা মেয়ে চলে আসছে। মেয়েটাকে সেটা জানার ইচ্ছা হৃদিতার অনেক বেড়ে গেল। জিনিয়া, ওনার ব্রেনে একজন মুখ ঢাকা মেয়ের ইমেজ আছে, সেটাকে বের করে বড় স্ক্রিনে নিয়ে আসো তো। জি মহারানী।
হৃদিতা তাকিয়ে দেখতে লাগলো কে হতে পারে এই অবাক করা মেয়েটা, যার জন্য আমার সাথে এটা সেটা ভাবতে লাগলো হৃদিতা। অনেক প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, কারণ মেয়েটের চোখ দুটো ওর অনেক চেনা একজনের, কিন্তু এত বড় কাটিয়েছে সে। এর মাঝে অনেক পরিচিত মানুষ সে বানিয়ে ফেলেছিল, তাই এখন সে মিলাতে পারছে না। মহারানী, মহারাজের অবস্থা তেমন ভালো না। তার যখনই রাগ হবে তখনই তার ভিতরে কালো শক্তি আরো শক্তিশালী হয়ে উঠবে। এটা কি বের হওয়ার চেষ্টা করছে? না, আগে সম্ভব ছিল, কিন্তু এখন সেটা কোনো দিক দিয়েই সম্ভব দেখছি না। কারণ মেয়েটা এমন একটা স্পেস ব্যবহার করেছে মহারাজের উপরে, যেটার জন্য এই শক্তি মহারাজ ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। ওনার পরে ওনার বংশধর ছাড়া এটা কারো কাছেই যাবে না। পুরো ব্যাপারটা এখন জেনেটিক হয়ে গেছে। তাহলে ভিতরের কালো শক্তি এমন করছে কেন? মহারাজ তো এই কালো শক্তির ব্যবহার এখনো পুরোপুরি শিখতে পারেনি। আর মেয়েটা যেটাই করুক না কেন, তার ফলে এই শক্তির এখন জীবিত হয়ে গেছে। এটা আর মহারাজের কন্ট্রোলে থাকবে না। মহারাজের রাগ যখনই বাড়বে তখনই এটা আরো শক্তিশালী হয়ে যাবে, আর এক সময় এটা মহারাজের পুরো শরীরকে নিজের করে ফেলবে। তখন তো মহারাজ রাগলেই হুঁশ হারিয়ে ফেলবে। হ্যাঁ, তখন তিনি রাগলে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে, বলা যায় না। এই জিনিসটা আমাদের আটকাতে হবে। তার আগে আমাদের এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। কে এই মেয়ে আর কেনই বা এটা করতেছে? হৃদিতার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, কারণ একদমই স্পষ্ট জিনিয়া যেহেতু বলেছে এখন এই শক্তি জেনেটিক হয়ে গেছে, তাই আমার ক্ষমতাগুলো শুধু আমার সন্তানগুলোর মধ্যে যাবে। তাই মেয়েটা এই সুযোগের ব্যবহার করছে যাতে আমার ক্ষমতাগুলো আমি অন্য কাউকে দিয়ে না যেতে পারি, কিংবা উল্টো কিছু হয়ে যেতে পারে। বলা যায় না কি হবে, হয়তো খারাপ কিছুই হবে। আমি শুয়েছিলাম আরাম মতো, ঘুম ছাড়া আর আছে কি আমার? অনেক দিন রাত ঘুমাতে পারি নাই অতীতে। ঘুমাবো কিভাবে? নিজের কাছে এত শক্তি ক্ষমতা ছিল, এগুলো ব্যবহার শিখতে শিখতে কখন দিন হয়ে গেছে কখন রাত হয়ে গেছে সেটা পাতালপুরিতে বুঝতেই পারি নাই। আর বলতে গেলে তো বেশিরভাগ সময় হৃদিতার সাথে গল্প করেই আমার সময় কাটতো, কিন্তু আমার বর্তমানে আসার পর তো শুধুই ঘুমোই হচ্ছে। জিনিয়া একটা ইনজেকশন দিয়েছে আমাকে, যেটার কাজ হলো আমার রাগ মুক্ত করবে। হ্যাঁ, এই জিনিসটা আমাকে সাহায্য করবে অনেক। রাগ মুক্ত থাকার জন্য আমাকে যোগা ক্লাস করতে হবে, বুঝতে পেরেছি। সামান্য রাগও এখন স্বাস্থ্যের জন্য হানিকর। আমার হুঁশ ফিরল ঠিক 3 দিন পর, কারণ আমাকে ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছিল, আর সেটার জন্য আমি আবারও কোনো স্পেল ছাড়াই ঘুমিয়েছি। যখন উঠলাম তখন দেখতে পেলাম 3 দিন পার হয়ে গেছে। আমি রুম থেকে বের হলাম। তো সুস্থ এখন? তবে কি হয়েছিল আমার সাথে? কিছু না, মেয়েটা একটা স্পেল ব্যবহার করেছিল আপনার উপরে, যেটা খুব রিয়ার একটা স্পেল। আর সেটার জন্য আপনি রাগ করলে কেরালা আপনার উপরে ভর করে বসবে। ও মাই গড, তাহলে আমি রাগই করতে পারবো না? না। আচ্ছা, বাইরে খবর কি? বাইরের খবর আর কি, লুচিন তার জন্য প্রাসাদ বানাচ্ছে হোয়াইট হাউসের জায়গায়। এবার মজা পেলাম। যাক, তাহলে আমেরিকার শিক্ষা হয়েছে। আপনি হাসছেন? তাহলে রাগ করব না, সেটা করার দরকার নেই। জি মহারাজ। জিনিয়া, আমাদের কাছে কি টেলিপোর্টেশন মেশিন আছে? হৃদিতা আমার হাতে একটা ঘড়ি দিয়ে দিল। বুঝলাম না এটা কিসের ঘড়ি। নিন, এটাই আপনার মেশিন। ঘড়ি দিয়ে টেলিপোর্ট করব কিভাবে? ঘড়ির উপরে চাপ দিলেই বিশাল ম্যাপ আসবে। যেখানে যেতে চান শুধু চিন্তা করবে, ঘড়ির মাধ্যমে সেই ডেটা আমাদের মেইন মেশিনে চলে আসবে আর আপনাকে টেলিপোস্ট করবে। যাক, এবার না হয় কিছু হলো। এমন জিনিসই তো দরকার ছিল। আগের টেকনোলজি তো ফালতু ছিল। এমন জিনিস আগে থাকলে তো টেলিপোর্টের শক্তি দিয়ে আমি লুচিনকে হারাতে পারতাম। সামনে থেকে টেলিপোর্ট হয়ে পিছনে গিয়ে ওর মাথায় ত্রিশূল দিয়ে আঘাত করতাম। আমি সাথে সাথেই টেলিপোর্ট হয়ে গেলাম আকাশপুরীতে। কিন্তু আকাশপুরীতে হয়তো এমন কিছু আমি আশা করি নাই। আকাশপুরী পুরো বদলে গেছে, কারণ এখানে আমি কিছুই এলেমদের দেখতে পেয়েছি। সাথে সাথেই আমি আবার দিদার কাছে চলে আসলাম। আকাশপুরীতে কি হয়েছে? আপনি তো পুরোটা শোনার আগেই চলে গেলেন। কি হয়েছে সেখানে?
আপনি জলপুরীতে হামলা করার পর সেই খবর পাতালপুরী আর আকাশপুরীর রাজা শুনতে পায়। তারা এতটাই ভয় পেয়েছিল যে তারা নিজেরাই গিয়ে চীনের কাছে সাহায্য প্রার্থনা করে। চীনের সেদিনের পর থেকেই আপনার সেনার উপরে লোভ জন্মেছে। যে কোনো হারেই হোক, আপনাকে নিজের মেন জামাই বানিয়েই হোক আর আপনাকে হত্যা করেই হোক, আপনার সেনাটাকে নিজের করতে শপথ নেয়। কারণ তাদের সেনার থেকে আপনার সেনারা বেশি শক্তিশালী। আর হিতান আর অত্রিশ দুজনেই আপনার থেকে মরার ভয়ে লুকিয়ে চীনের সাথে হাত মিলায়। আর এখন আকাশপুরী আর পাতালপুরী তাদের। আজকেই তারা এক হয়েছে। হয়তো জলপুরীতে যাওয়ার প্রস্তুতি করছে তারা এখন। আমার রাগ বাড়তে চাইলো, কিন্তু কেন জানি আমি রাখতে পারলাম না। হয়তো সেটা ওই ইনজেকশনের জন্য। কি ইনজেকশন দিল বুঝলাম না, যে আমি রাখতে পারতেছি না। আর আমি রাখতে না পারলে তো আমার শক্তির পুরো ব্যবহার আমি করতে পারবো না। সে যাই হোক, এলিয়েনগুলো একটু বেশি বার বেড়েছে, আমাকে তাদের জন্য কিছু করতে হবে। এখন এলিয়েনগুলোর পজিশন কি? 60% তাদের স্পেস জোনে আছে, আর বাকি 30% তাদের নতুন রাজ্য করতে ব্যস্ত। আর লুচিন সহ বাকি 10% এখন আকাশপুরী আর পাতালপুরীতে আছে। তাহলে প্রথমেই 60% এলিয়েনগুলোকে ধ্বংস করে আসি। কিন্তু কিভাবে? সেটার চিন্তা তোমার করতে হবে না। আমি টেলিপোর্ট হয়ে এলিয়েন স্টেশনে চলে গেলাম। বলা মাত্রই আমি এলিয়েন স্পেস স্টেশনে চলে আসলাম। আমি আসার পরই পুরো অবাক হয়ে গেলাম। বিশাল একটা স্পেস স্টেশনে আমি আর জায়গা পাই না ল্যান্ডিং করার। আমার এলিয়েন লাভার মেয়েটা গোসল করছিল, ঠিক সেই জায়গায় চলে আসলাম আমি টেলিপোর্ট হয়ে। হায় রে কপাল আমার, এমন অবস্থায় কি কখনো কেউ এমন জায়গায় আসে? আমাকে দেখার সাথে সাথে প্রথমে ভয়ে একবার চিল্লাইতে উঠতে গেল সাইনা। আমি হাঁ করে তাকিয়েছিলাম এলিয়েনদের মেয়েটাকে দেখে। একটা টাওয়েল পরে গোসল করছিল শুধু। এটা দেখে কি মাথা ঠিক থাকে নাকি? তারপরও যে কাজে আসছি সেটার দিকে খেয়াল করলাম। ভেবেছিলাম ও ওর বাবার সাথে হয়তো আকাশপরীতে গিয়েছে, তাই এটাকে ধ্বংস করে দিতে আসছি। কিন্তু ও তো এখানে আছে। কেন আসছো তুমি এখানে? কেন? আমার কি আসতে মানা? ধোকা দিয়েছো তুমি আমায়। আমাকে আগে বলনি তুমি একজন রাজা, অবাস্তব কিছু রাজ্যের, আর তোমার কাছে সুপার পাওয়ার আছে। আমি কোথায় ধোকা দিলাম? ধোকা তো তুমি আমাকে দিয়েছো। আমাকে আগে বলনি কেন তুমি এলিয়েন? আমি যদি বলতাম আমি এলিয়েনের মেয়ে, তাহলে আমার ভয়ে আমার কাছে আসতে না, তাই বলি নাই। এখানে আমার ভুল তো আমি দেখি না। রাজা হয়ে আমার রাজার মতো থাকতে মন চাইতো না, তাই গোপন রাখছি। কিন্তু যখন দেখলাম তোমরা হামলা করতেছো পৃথিবীর উপরে, তখন তো আমাকে পৃথিবীটাকে বাঁচাতে হবে। আচ্ছা বাদ দাও এসব, তুমি বাইরে গিয়ে বসো, আমি গোসল করে আসছি। আমারও কেন জানি গোসল করতে মন চাচ্ছে। টেলিপোর্টেশন মেশিনটা বেয়াদব হয়ে গেছে, ইচ্ছে করে আমাকে এই জায়গায় এনে ফেলেছে। তাই ওর বেয়াদবির ফায়দা ওঠানো যাক। আমি সাইনাকে ধরতে চেষ্টা করলাম, কিন্তু আমার মাথায় হঠাৎ খুব ব্যথা শুরু করলো। প্রথমে বুঝতে পারলাম না হয়তো সাইনা এটা করেছে, কিন্তু পরে বুঝতে পারলাম না এটা ওর কাজ না, এটা আমার ভিতরে থাকা কালো শক্তির কাজ। সে আমাকে মানা করছে এসব কিছু করতে। আর আমি যদি এসব কিছু করি তাহলে সে ভিতরে ভিতরে আমাকে অনেক যন্ত্রণা দিবে। আমি আর কিছুই বললাম না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। তাহলে বাইরে গিয়ে বসো। আমি গোসলখানার দরজা খুলে বাইরে এসে বসলাম। আমি বুঝতে পারতেছি না সাইনা কি এখনো আমাকে ভালোবাসে, নাকি ওর বাবার কথা মতো আমাকে মারতে চাইবে। সেটা সময় হলে বলে দেবে। কিন্তু এসবের জন্য আমি আসিনি। আমাকে এসব তাড়াতাড়ি শেষ করতে হবে এবং সেই মেয়েটাকে খুঁজতে হবে। সেটাকে বের না করলে আমি কোনো রহস্যই বের করতে পারবো না। অনেক মিষ্টি রেখে গেছে মেয়েটা, আর কি স্পেল সে ব্যবহার করছে সেটাও জানি না, কিন্তু বুঝতে পারতেছি যেটাই ব্যবহার করুক অনেক শক্তিশালী সেটা। আমি বিছানায় বসেছিলাম, সাইনা আসলো গোসল শেষ করে। এসে আমাকে বলল, এতদিন কোথায় লুকিয়েছিলে? কত খুঁজেছি তোমায় জানো? আমার পুরো শক্তি হেরে গিয়েছিল তোমার বাবার কাছে, তাই কিছুদিন আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। আমার বাবা প্রথমেই তোমাকে ভালো একটা অফার দিয়েছিল, সেটা তোমার মেনে নেওয়া উচিত ছিল। তুমি কি ভাবছো তোমার বাবা যেটা করেছে সেটা ঠিক, আর আমি তার ভয়ে তার অফারে রাজি হয়ে নিজের জীবন বাঁচাবো?
তাছাড়া কোনো উপায় আমি দেখি না। তুমি আত্মসমর্পণ না করলে বাবা তোমাকে মেরে ফেলবে। আমি সেটাতে ভয় পাই না। বুঝতে পারছো না আমার বাবা কতটা ভয়ঙ্কর? হয়তোবা আমার পুরো ক্ষমতার সম্পর্কে তুমি এখনো জানো না। আমি আগে জানতাম না, তবে এখন সেটা দেখানোর সময় হয়ে গেছে। কি করবে তুমি? কি করব দেখবা? হুম। আমি ঘড়িতে আকাশকোটের লোকেশন দিলাম। যা বাবা, ঘড়িটা আমার সাথে 2 নম্বরই করছে। আমি সাইনাকে ধরে টেলিপোর্ট হলাম আর একদম অদৃশ আর লুচিনের সামনে এসে দাঁড়ালাম। পাশেই সাইনার ভাই চেন দাঁড়িয়েছিল। এমন কিছু আশা করি নাই, তবে এটা আরো সুন্দর হবে। তাদের ওয়ার্নিং দিয়েই কাজ করা যাবে এখন। তো পৃথিবীর রাজা হৃদয় টিটান, খবর কি? আগের বার তো খুব কষ্টে বেঁচে গিয়েছিলে আমার হাত থেকে। সেটা তোমার দুর্ভাগ্য বলতে হবে। হ্যাঁ, কিন্তু আবারও যে ভাগ্যটা পেয়ে গেছি, তো কি আমার কথাতে কি রাজি আছো? এখনো আমার মেয়ের জন্য তোমাকে মাফ করে দিতে পারি, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে তোমাকে আমার সামনে আত্মসমর্পণ করতে হবে। এ জীবনের মধ্যে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু কখনো কোনো দিন মাথা নত করি নাই, কোনো দিনও করি নাই। সম্মান দিয়েছি কিন্তু আত্মসমর্পণ করি নাই। তোমাদের গ্রহগুলোকে তোমরা যেভাবে ধ্বংস করেছো, তাতে আমাদেরটা করবে না তার কোনো গ্যারান্টি নাই। আর আমি আমার গ্রহ তোমাদের মতো এলিয়েনদের হাতে তুলে দিতে পারি না। মনে হয় এটা আবারও লড়াইয়ের দিকে যাবে, কিন্তু তোমার কাছে তো আর আগের অস্ত্র নাই। অনেক কিছু শোনা হয়ে গেছে তোমার সম্পর্কে। ত্রিশূলগুলো ছাড়া তুমি সাধারণ একজন মানুষ, আর সাধারণ একজন মানুষ তো আমাদের সাথে কোনোদিনও পেরে উঠতে পারবে না। আমি কখনো সাধারণ একজন মানুষ ছিলাম না। আমার কাছে নিজেরই অনেক ক্ষমতা ছিল, যেগুলো কখনো আমি বুঝতে পারি নাই। কিন্তু এই চরম হারের পরে আমি ঠিকই সেগুলোকে বুঝতে শিখেছি। এসব লুচিনের কাছে কিছুই না। আমার কাছে পুরো সেনা আছে তোমার সেনাদের ধ্বংস করার জন্য, আর তোমার সাথে আমি একাই যথেষ্ট। সে না, আচ্ছা কিছু কমিয়ে আসা যাক তাহলে। মানে? আমি আবারও লুচিনের স্পেস স্টেশনে চলে আসলাম। এবার দেরি করলাম না, প্রথমেই তলোয়ার বের করলাম এবং সেটা দিয়ে বিভিন্ন দিকে আমি আঘাত করতে লাগলাম। তলোয়ার থেকে বিশাল বিশাল আগুনের তরঙ্গ বের হতে শুরু করলো এবং সেটা স্পেস স্টেশনের একটার পর একটা কক্ষ ধ্বংস করে দিচ্ছিল। স্পেস স্টেশনটা বানানো হয়েছে পৃথিবীর ওপরে মহাকাশে, মানে এটা এখানে ধ্বংস করলে এটার ধ্বংসাবশেষ 60% পৃথিবীতে পড়বে, বাকিটুকু মহাকাশেই থেকে যাবে। আর সেটা হলে সুনামির সৃষ্টি হয়ে যাবে। তাই এখন সমুদ্রের লেভেলের কমাতে হবে। সেটা করার জন্য পাতালপুরীতে সব পানি পাঠিয়ে দিতে হবে। এক কথায় পাতালপুরী ধ্বংস করে দিতে হবে। ঘড়িতে হৃদিতার সাথে যোগাযোগ করার মাধ্যমও আছে। আমি চাপ দিয়ে ওকে ফোন করলাম। কিছু সমস্যা হয়েছে? জানি না কিভাবে করবে, কিন্তু আমি সমুদ্রের পানি পাতালপুরীতে চাই। এটা তো আপনি ছাড়া কেউই পারবে না। আমার হারকিউমা সেনা পাঠিয়ে দাও এবং জলপুরীতে গিয়ে জলপুরি এবং পাতালপুরীর মাঝে আলাদা একটা রাস্তা বানাও। এতে করে পানি পাতালপুরীতে চলে যাবে আর সুনামির ভয় থাকবে না। আপনি কি করতে চাচ্ছেন? খুব ভয়ানক কিছু। কিন্তু কোনো কিন্তু নয়, এখনই সেই সাগর ত্যাগ করো। সাথে জলপুরীর সবাইকে নিয়ে ভারত সাগরের দিকে চলে আসো। কেন? কারণ প্রশান্ত মহাসাগরের উপরে এলিয়েনদের বিশাল স্পেসশিপ পড়বে। কি? হ্যাঁ। আমি কল কাট করে দিলাম। এতক্ষণ আমি ঘড়িতে রিদিতাকে লাইভ দেখতে পারছিলাম আর সামনে আমার ওর হলোগ্রাফ চলে আসছিল। অনেক অ্যাডভান্স টেকনোলজি, সেটা তো মানতেই হবে। মানবো না কেন? এমন জিনিস কি পৃথিবীতে এখনো মানুষ তৈরি করেছে? যেমন অবশ্যই করতেও পারে। যাই হোক, আমার দেখা মতে এখনো করে নাই। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো এরকম কোনো টেকনোলজি বের হয়েছে কিনা। আমি আর অপেক্ষা করলাম না, কারণ আমি যদি এভাবে আক্রমণ করি তাহলে অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার থেকে আমি এই পুরো স্পেস স্টেশনটাকেই উড়িয়ে দেব। কালো শক্তি কি করতে পারে সেটা এবার একটু পরীক্ষা করে দেখতে হবে। শুনেছি এটার শুধু ধ্বংসের জন্য ব্যবহার হতো, কিন্তু দেখি এবার কতটা ধ্বংস এটা করতে পারে। আমি আমার চোখ দুটো বন্ধ করলাম, কারণ চোখ বন্ধ করলে এটাকে পুরো অনুভব করা যায়। আমি আমার কালো শক্তির স্পেলটা ব্যবহার করলাম, যেটাকে বলে ডিস্ট্রাকশন স্পেল।
আমি এটা ব্যবহার করলাম, সাথে সাথেই আমার চারিদিক দিয়ে কালো ছায়া এসে পড়লো। আমার চারিদিকে সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। চারদিক পুরো নীরব হয়ে গেল এবং আস্তে আস্তে বিশাল একটা ধামাকার আওয়াজ হলো, যেটা আমি বোঝার আগে আমার চারপাশে সবকিছু ধ্বংস করে দিয়ে গেল। আমি স্পেলের ভয়াবহতা বুঝতে পারলাম। শুধু এটা মহাকাশ বলে হয়তো বেশি কোনো ক্ষতি হয় নাই, তাছাড়া পুরো স্পেস স্টেশনই ধ্বংস হয়ে গেছে এবং সেগুলোর ধ্বংসাবশেষের অধিকাংশই পৃথিবীতে পড়তেছিল। আমার চারপাশ দিয়ে এখনো সেই ছায়াটা আছে, যেটা আস্তে আস্তে আবারও আমার শরীরের মধ্যে চলে যাচ্ছে। আমি এখানে তো বসে পড়তে পারবো না, কিন্তু কপালে হাত দিয়ে দিলাম, কারণ আমি চিন্তাও করি নাই এত শক্তিশালী হবে এটার শক্তি। তাছাড়া পুরো শক্তির তো ব্যবহারই করা হয় নাই, এতেই ধ্বংস করে দিল এত বড় স্পেস স্টেশন। আচ্ছা থাক, যেটা হয়েছে সেটা নিয়ে ভাবার সময় আমার নাই এখন। ভাবার চিন্তা হলো, কালো ছায়া আমার শরীরের মধ্যে চলে যাওয়ার পর এখন আমার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, কারণ আমি তো এখন মহাকাশে ছিলাম, এতক্ষণ স্পেস স্টেশনের মধ্যে থাকলেও এখন তো আমি সেটাকে ধ্বংস করে দিয়েছি, তাই আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। আমি চলে আসলাম আবার আকাশপুরীতে, কারণ এবার লুচিনকে কিছু বলার ছিল। তার 60% সেনা তো আমি ধ্বংস করে দিয়েছি, আর এটাই তার পুরো ক্ষমতা ছিল, কারণ তার সব স্পেসশিপ ধ্বংস হয়ে গেছে। এখন তো মাত্র কিছু স্পেসশিপই বেঁচে আছে। আমাকে দেখা মাত্রই ও কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ ইতিমধ্যেই হয়তো ওর স্পেস স্টেশন ধ্বংসের খবর ওর কাছে চলে গেছে। লুচেন আসছিল আমাকে মারার জন্য, আমার কলারটা ধরলো সে। এত বড় সাহস হলো কিভাবে তোমার? সাহস আপনার বেড়ে গেছে, আমার কলার ধরা আপনার ঠিক হয় নাই, এটার জন্য শাস্তি পেতে পারেন আপনি। কি করবা তুমি? সাইনা, তুমি চোখ বন্ধ করো, কারণ এরপরে যা হবে সেটা দেখতে পারবে না তুমি। আমি আমার তলোয়ারটা হাতে নিলাম। আমার তলোয়ার হঠাৎ করেই আমার কাছে আসতে দেখে তারা অবাক হয়ে গেল। আমি আমার আগুনের তলোয়ার দিয়ে একটা আঘাত করলাম, সাথে সাথেই চেইনের ডান হাত কেটে গেল। এটা আমাকে খুশি মারার জন্য? চিল্লাইয়া উঠলো আমার কথা শুনে। আমি একটু ভেবে বললাম, এভাবে তো আমি আপনাদের কাউকেই মারতে পারি না, সঠিকভাবে মারতে হবে আমাকে। তো এক কাজ করুন, 3 দিন পর আমরা যুদ্ধের ময়দানে দেখা করি। আমার কথা শুনে লুচিন অনেক রেগে গেল, কিন্তু আমি বুঝলাম তিনি অনেক শান্ত দেমাগের এলিয়েন। আমি তার অবস্থায় হলে হয়তো নিজের কাবু হারিয়ে এখনই যুদ্ধ করতাম, কিন্তু সে হয়তো আমার দুর্বলতার খোঁজ করবে এখন। আর আমি নিজে জানি আমার দুর্বলতাগুলো কি কি। এমনি তো মুভি এবং বিভিন্ন কমিক্সে আমার ফেভারিট ক্যারেক্টার হলো ভিলেন, তাদের সবগুলো মুভি আমার সুন্দর করে জানা আছে। যখন হিরোকে হারাতে পারে না, তখন তারা হিরোদের দুর্বলতা খুঁজে, আর বেশিরভাগ হিরোদের দুর্বলতাই থাকে তাদের আপনজন। আর আমার আপনজনই সবাই এখন সুরক্ষিত আছে। তাছাড়া লুচিনের কোনো বুদ্ধি এখন কাজে দিবে না, কারণ আমার এই শক্তি আর ক্ষমতা সম্পর্কে কেউ জানে না। না জানলে তারা আমার দুর্বল পয়েন্টে ধরতে পারবে না, আর এতে করে তারা হেরে যাবে। আমার শক্তি সম্পর্কে লুচিন হয়তো এখন ধারণা পেয়ে গেছে, কারণ আমি একাই কোনো অস্ত্র ছাড়া তার পুরো স্পেস স্টেশন ধ্বংস করে দিয়েছি। এতে করে লুচিন হয়তো কিছুটা ভয় পেয়েছে, কিন্তু পুরো ভয় পাবে তো সে যুদ্ধের ময়দানে। দেখা হবে যুদ্ধের ময়দানে। আমি সেখান থেকে টেলিপোর্ট হয়ে সোজা হৃদিতার কাছে চলে আসলাম। মরা সব নষ্ট পার্টস এবং ধ্বংস হওয়া স্পেসশিপ সবগুলো পানিতেই পড়েছে। আমার বলা কাজ করেছেন না আপনারা? জি মহারাজ, একটা বিশাল হোল্ড করে দিয়েছি আমরা, আর সব পানি পাতালপুরীতে চলে গেছে। সেখানে রাজা সবাইকে টেলিপোর্ট করে নিয়ে লুচিনের নতুন রাজ্য নিয়ে গেছে। তাহলে এখন কি সুনামি হওয়ার ভয় আছে? জি মহারাজ, এখনো সুনামির ভয় আছে। আমি আর এখানে থাকলাম না, কারণ এখনো অনেক জিনিস পানিতে পড়তেছে, আর এই সব কিছু তেমন ওয়াটার প্রুফ না যে এগুলোকে আমার সুরক্ষা করতে হবে। আর তো সুরক্ষা করতে হবে মানুষদের। সুনামি হলে বিশাল সংখ্যক মানুষের প্রাণ চলে যাবে, আর সেটা আমি হতে দিতে পারি না। আমি একদম টেলিপোর্ট হয়ে যে জায়গায় এই জিনিসগুলো পড়তেছে সেই জায়গায় গেলাম, আর দেখতে পেলাম কিছু জিনিস পানিতে পড়লে প্রথমে ছোট্টখাটো একটা সুনামি তৈরি হতে পারে, এটা বিশাল হয়ে যাবে। আমি মুচকে হাসলাম, কারণ পানি আমার হুকুমের বিনা একটা সুনামি তৈরি করতে পারবে না।
আমি চোখ বন্ধ করে ফেললাম, আশেপাশের সব পানিকে একসাথে অনুভব করতে লাগলাম। পুরো পানিকে প্রথমে শান্ত করে দিলাম, তারপর আমার লাল জাদু দিয়ে একটা জাল বানালাম, সেটা আমি এই পুরো অঞ্চলের মধ্যে ঘিরে দিলাম। এবার পানি আর এই অঞ্চলের বাইরে আসতে পারবে না। জিনিসগুলো পড়লে এর ভেতরেই পানির আকার বড় হবে, কিন্তু বাইরে আসবে না। যখন সব পড়া শেষ হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে পানি বের করে দিবে। সুনামির আর কোনো ভয়ই নাই। হঠাৎই আমার মাথায় একটা খেয়াল আসলো। খেয়ালটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এমন খেয়াল আমি আগে করতে পারি নাই। আমি যেভাবে হারার পর টাইম মেশিন দিয়ে পুরাতন সময়ে চলে আসছি, ঠিক এভাবেই তো লুচিনো টাইম মেশিনের ব্যবহার করতে পারে। টাইম মেশিন তো আর একটাই তৈরি হয় না, এইটা এলিয়েনরাই তৈরি করেছে। আর এটা লুচিনের কাছে থাকাটা অস্বাভাবিক কিছু না, কারণ তারা হয়তো এটাও তৈরি করে ফেলেছে, কারণ তাদের বিজ্ঞান অনেক উন্নত আমাদের থেকে। আমি আর এখানে সময় নষ্ট করলাম না, আমি সোজাসুজি চলে আসলাম হৃদিতার কাছে। আমি কারো সাথে সেখানে কথা বললাম না, এই জিনিসটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে শুধু। আসলে তো তারা এটার ব্যবহার ঠিক আমার মতোই করতে পারে। যদি তারা সেটা ব্যবহার করে আমার এসব শক্তির পাওয়ার আগে আমাকে মেরে নতুন ভবিষ্যৎ তৈরি করে, তাহলে কি হবে? আমার মতে এটা সম্ভব না। কিন্তু যাদের থেকে এই টাইম মেশিন নিয়েছিলাম সে তো ঠিকই বলেছিল এসব আবার বদলানো যাবে, তাই তারা ভয় পেত না। তাহলে কি লুচিনের এটা ব্যবহার করে আমাকে হারাবে? যাই হোক, এই জিনিসটা নিয়ে এখন আমি অনেক ভয় পাচ্ছি। আমি লিফট নিয়ে ওপরে উঠে গেলাম, চলে আসলাম বিশ্রাম করতে একটু। আমার সাথে সাথে দিদিটাও চলে আসলো। কি হলো, আপনাকে চিন্তিত লাগছে? একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত। কোন বিষয়? আমি রিদিতাকে আমার কথাগুলো বলে দিলাম। এগুলো শুনেও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলতে শুরু করলো। আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনাকে কাউকে কিছু করতে হলে প্রথমে আমাকে মোকাবিলা করতে হবে। লুচিন যদি পুরাতন সময় যেও থাকে তাহলেও কিছু করতে পারবে না, কারণ আপনার পাশে সব সময় আমি থাকবো। ওর কথা শুনে আমি কিছুটা শান্ত হলাম। আসলেই তো, আমার ভয়ের কারণ কি? আমি তো আর লুচিনের মতো ভুল করব না, যে কিনা অনেক ইনোসেন্ট এলিয়েনদের জীবন নিয়েছে, এখন চোখ দিয়েছে আমার পৃথিবীর উপরে। তাকে তো আর আমি বাঁচিয়ে রাখবো না, এক কোপে তার মাথা আলাদা করে দিব। সামনের যুদ্ধটা বেশি ভয়ানক হবে, কারণ আমি বেশি সময় নষ্ট করব না এটা শেষ করতে। কারণ সময় নষ্ট করলেই হয়তো লুচিন সুযোগ পেয়ে যাবে তার সেনা নিয়ে চলে যাওয়ার। আচ্ছা, দেখা যাক কি হয়। আমাকে 3 দিনের অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগে আমাকে কালকের দানব রাজ্যে যেতে হবে। দানব রাজ্যের টেকনোলজির তেমন উন্নত না হলেও একটা জিনিস সেখানে উন্নত, কারণ কোনো ধরনের টেলিপোর্টেশন ডিভাইস দিয়ে ওটার মধ্যে যাওয়া যাবে না যদি না দানবরা না চায়। তবে আমাকে এখন একটু দানব রাজ্যে যেতেই হবে। অনেকদিন হলো আমি বাবা মা আর আমার বোন রিদিতাকে দেখি না, তার সাথে নীলাকে দেখার অনেক ইচ্ছা রাখতেছে। আকাশপট্টি থেকে চলে আসলাম, কিন্তু মোহনার সাথে দেখা করতে পারলাম না। ওইটাকে কিছু করতে চাইছিলাম, তবে দেখাই হলো না। আচ্ছা, দেখা না হলেও পরে ওর কিছু একটা করতে পারবো। আগে আমাকে দানব রাজ্যে যেতে হবে, কিন্তু আমি সেখানে যোগাযোগ করব কিভাবে? আমার আগে স্যাটেলাইট ফোনটা এখন আর নাই, সেটার সাহায্যে আমি যে কাউকে ফোন দিতে পারতাম। সেখানে আমার দানব রাজ্যের সেনাপতি রৈনুকদের নাম্বারও ছিল, কিন্তু এখন আপাতত সেটা আমি ব্যবহার করতে পারবো না, কারণ সেটা আমার কাছে নাই। এখনকার মতো আমাকে রেস্ট নিতে হবে, কারণ পাওয়ার ব্যবহার করলে অনেক ঘুম আসে আমার। আর একটু আগে আমি যে ধ্বংস করে আসলাম তাতে ঘুমে আমি চোখে কিছুই দেখতে পারতেছি না। ঋতুতা একবার আমার বুকের দিকে তাকালো, শার্টের বোতাম খুলে কামড়ের দাগ একদম কালো হয়ে গেছে, আর আশেপাশের জায়গা সহ আমার গলার অনেকটা জায়গা কালো হয়ে গেছে। হৃদিতা আমার গলায় কিছুক্ষণ হাত বোলাতে লাগলো, তারপর আমার বুকের উপরে শুয়ে রইল। আমি আস্তে আস্তে ওর চুল নিয়ে খেলা করতে করতে ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভাঙলো ঠিক 3 দিন পর। আমি নিজেও কনফিউজড ছিলাম এত বড় ঘুম আমি দিয়েছি বলে। তবে এই জিনিসটা হৃদিতা আমাকে বলেছে, যখন আমি কালো শক্তির ব্যবহারের মাত্রা বাড়িয়ে দেব তখন এটা রেস্ট নেওয়ার জন্য কিছু সময় নেয়, তখন আমার শরীরের সাথে এই শক্তিও গভীর ঘুমে থাকে। এতে করে দুটোই আবার নতুন করে ক্ষমতা ফিরে পায়। আমার মাথায় এখন নতুন চিন্তা চলে আসলো, কারণ এর মাঝেই হয়তো লুচিন কোনো প্ল্যান করে ফেলেছে, আর সেটা সম্পর্কে আমি হয়তো কিছুই জানি না। আমি সেখান থেকে উঠলাম এবং ওঠার পরই আবার নিচের সেই জায়গায় চলে আসলাম। এটার নাম দেওয়া আছে একটা, এখন খেয়াল করলাম।
এরা এটার নাম দিয়েছে পি সেক্টর। আমি এখানে আসতেই বললাম, আমাকে কি ডাক দেওয়া উচিত ছিল না? আপনার অনেকটা এনার্জি ব্যবহার করা হয়েছিল, তাই আমরা ভেবেছিলাম সেটার একটু রেস্ট দেওয়া দরকার ছিল। এর মাঝে তো তারা নতুন কোনো প্ল্যানও করে ফেলেছে হয়তো। হুম, তারা কোনো রকম প্ল্যান করেনি, বরং তারা তাদের সেনা নিয়ে সাহারায় দাঁড়িয়ে আছে। কি সাহারা? হ্যাঁ, তারা যুদ্ধের দরুন কোনো কিছু নষ্ট করবে না, তাই একটা বিরাট মরুভূমির বেছে নিয়েছে। ওকে, তাহলে কমান্ডার, আপনি আপনার সেনাকে নিয়ে এখনই পৌঁছে যান সেখানে। আমি আপনার এই অর্ডারের অপেক্ষা করেছিলাম। কিছু না করতে করতে পুরো বোর হয়ে গিয়েছে মহারাজ। জিনিয়া আর কোনো কথা বলল না। ও ওর কানে থাকা ব্লুটুথ ডিভাইস দিয়ে ওর সব সেনাকে অস্ত্র হাতে নিতে বলল। এমনিতে ওদের অস্ত্রের কি প্রয়োজন, ওরা এক একজন নিজেরাই অস্ত্র। তারপর জিনিয়া একসাথে সবাইকে টেলিপোর্ট করে নিয়ে গেল সাহারায়। আমাকে তাদের সেনাকে দেখান তো, আমি একজনকে উদ্দেশ্য করে বললাম। পুরো স্ক্রিনেই দেখতে পারছিলাম লুচিনের সেনা। সেখানে বেশিরভাগই এলিয়েন আর বাকি সব পাতালপুরী আর আকাশপুরীর সেনা। তবে এরা আমাকে দেখলে পিছনে চলে যাবে সেটা আমি জানি, কিন্তু আমি আজকে এদের কাউকে রেহাই দেব না। পুরো সেনাকে আজকে মেরে ফেলবো আমি। আকাশপুরী আর পাতালপুরীর সাধারণ জনগণদের আমি কিছুই করব না, কিন্তু এসব সেনাদের মধ্যে যারা আমার সাথে যুদ্ধ করতে রাজি হবে তাদের সবাইকে আমি মেরে ফেলবো আজকে। আমিও সিদ্ধান্ত নিলাম, এখন আমারও যাওয়া যাক। আমিও পৌঁছে গেলাম সাহারায়। অনেক গরম বলতে হবে, কিন্তু প্রথম থেকে এটার অনুভূতি আমার এখন আর নেই। এত গরম আমার কাছে স্বাভাবিকই লাগছে। আমার হারকিউমা সেনারা একটা বিশেষ ধরনের পোশাক পরেছিল, যেটার জন্য তাদের শরীরও স্বাভাবিক ছিল, কিন্তু বুঝতে পারলাম এলিয়েনদের অবস্থা টাইট হয়ে গেছে। আমাকে সেখানে সামনে থেকে দেখে আমার পুরো সেনাগুলো ভয় পেয়ে গেল। আমি তাদের দিকে একবার তাকালাম, আস্তে আস্তে উড়তে উড়তে মাঝে চলে আসলাম, কারণ যেখানে ছিলাম সেখান থেকে কিছু বললে তারা কেউ শুনতো না। তো আপনারা সবাই রেডি তো? দেখা যাক আমি কি পারি কিনা এদের সাথে, এলিয়েনদের সাথে যুদ্ধ করে জিততে। তো কেমন লাগছে গল্পটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। তো চলুন আবার সেই উত্তেজনা এবং সেই ফাইনাল টার্নে চলে যাই, দেখা যাক কি হয়। আমার পুরাতন সেনাদের আমি বলতেছি, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। যদি আমার থেকে মরতে না চাও তাহলে আমার সাইডে চলে আসো। আপনার সাহস বেশি হয়ে গেছে। রুদ্রিসকে মেরেছেন বলে মনে রাখবেন না, আমাদেরকেও মেরে ফেলবেন। আগের বার তো খুব বার বেঁচে গিয়েছিলেন, না হলে আমাদের হাতেই মরতেন। আমি আর কিছুই বললাম না, একটা ফায়ার স্লাইড বানালাম আর সেটা মারলাম হিতানের দিকে। সাথে সাথে হিতান দুটুকরো হয়ে গেল। সবাই তো ভয় পেয়ে গেল। আমার সেনার বেশিরভাগ সেনারাই তাদের জীবন বাঁচাতে চলে আসলো আমার পাশে। বাকি কিছু যারা আমাকে দেখতে পারতো না তারাই শুধু ওইখানে দাঁড়িয়ে রইল। ওকে, আমার পুরনো সেনারা, আপনাদের কিছুই করতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শোটা এনজয় করুন। আমি আমার হারকিউমাস সেনাদের হুকুম দিলাম সামনে বাড়ার জন্য। তারা সমান তালে এগিয়ে গেল। শুরু হয়ে গেল প্ল্যানেট ওয়ার। আমার সেনার কাছে এলিয়েনরা কিছুই না, কারণ আমার সেনারা আমার থেকে অনেক দক্ষ ফাইটার, সেই সাথে আবার হলুদ জাদুর অধিকারী। একটা এনার্জি বল মারলেই একটা এলিয়েন নাই হয়ে যাবে। যুদ্ধে লুচিনের সেনা খুব সহজেই হেরে যাচ্ছিল। আমিও এবার লুচিনের কাছে চলে গেলাম। এতক্ষণ জিনিয়া লড়তে ছিল লুচিনের সাথে, আমাকে কিছুই করতে হয় নাই। আমি ভাবলাম শুরু করব, কিন্তু জিনিয়া মারামারি একটু দেখতে চেয়েছিলাম, তাই দাঁড়িয়েছিলাম। যেভাবে সে লুচিনকে হারিয়ে দিয়েছিল সেটা দেখার মতো। আমি ওর ফাইটের দৃশ্য দেখে মনে পড়লো, একদম কালো বিধবার মতোই সেই ফাইট দক্ষ। না, আর এটা ভাবা যাবে না। এখন যা আছে আমি তাতেই খুশি। আমি হাঁটতে হাঁটতে লুচিনের কাছে চলে আসলাম। আশেপাশে একবার তাকালাম, দেখলাম আমার সেনারা প্রায় অনেক শত্রুদের মেরে ফেলেছে। এখনো অনেক বাকি আছে, তবে বেশিরভাগই তাদের জীবন নিয়ে পালাচ্ছে। আমি লুচিনের কাছে আসলাম, আমার হাতে তলোয়ার নিয়ে নিলাম। আমি প্রথমে একবার ভাবলাম হয়তো মাফ করে দিই, পরে আবার আমার ভিতরে ভিতরে কেরা বলতে লাগলো, কেন করবি? তলোয়ার তোর হাতে আছে, নে এবার গলা ফেল। আমি তলোয়ার দিয়ে লুচিনের দিকে তুললাম, তখনই সাইনা চিল্লিয়ে উঠল। সাইনা ওর বাবার সামনে এসে বলল, প্লিজ আমার বাবাকে মাফ করে দাও, দরকার পড়লে তুমি আমাকে মারো। আমি তলোয়ারটা ফেলে দিলাম সাথে সাথে, আর সেটা অদৃশ্য হয়ে গেল।
আমার এবার সত্যি সত্যি দয়া হলো, কারণ সাইনা কেঁদে দিয়েছে আর লুচিনের মায়াবী চেহারা দেখে আমিও গলে গেছি। কিন্তু কে জানে, মায়াবী চেহারা হয়তো ভয়ঙ্কর কোনো প্ল্যান ছিল। আমার দিকে তাকিয়ে হঠাৎই লুচিন আস্তে আস্তে হাসতে লাগলো। মুচকি হাসি দিয়ে সাথে সাথে টেলিপোর্ট হয়ে গেল লুচিন। কোথায় গেল মাথায় কিছুই ঢুকলো না, তবে যেখানেই যাক না কেন অনেক বড়সড় কিছু একটা করবে পরের বার। আর এটা আমি শিওর, কারণ আমিও একবার পরাজিত হয়ে অনেক বড়সড় কিছুই করেছি, আর সেও এমন কিছুই করবে হয়তো। দেখা যাক কি করে সে। আশেপাশে দেখলাম লুচিনের সব এলিয়েন সেনারাও টেলিপোর্ট হতে শুরু করলো। শুধু সাইনা বাদে সবাই টেলিপোর্ট হয়ে গেল। সাইনা হাঁটু গিরে বসে আছে, কি করবে বুঝতে পারতেছে না, কান্না করতেছে ও। আমি আমার নিজের হাত বাড়িয়ে দিলাম। মন থেকে দুটো জায়গা কেটে গেছে, তোমার জন্য অনায়াসে জায়গা বেরিয়ে যাবে, হাত বাড়িয়েই বললাম। এছাড়া আমার আর কিছুই নাই। আমার হাত ধরে বলল সাইনা। আমি আপাতত একটা তৃপ্তির হাসি দিলাম। যাক, আরেকটা যুদ্ধ শেষ হয়ে গেল, তবে এবার আমাকে কিছুই করতে হলো না। আমার সেনারাই এতটাই শক্তিশালী যে বেশিক্ষণ লাগলো না জিততে আমাদের। আমি ফিরে আসলাম দ্বীপরাজ্যের সবকিছু নিয়ে। আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে, কারণ একটা রাজ্য আপাতত ধ্বংস হয়ে গেছে, সেই সাথে পৃথিবীর অনেক অংশ মেরামত করতে হবে। সব মিলিয়ে অনেক কাজ। দানব রাজ্যে গিয়ে নিজের পরিবারও আনতে হবে। সবকিছু এখন আস্তে আস্তে করা যাবে। সমাপ্ত। ধন্যবাদ সিজন 3 এর সাথে থাকার জন্য। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো আমি অনেক চেষ্টা করছি গল্পটা ভালো করার জন্য, এবং যুদ্ধে তো দেখলেনি কি হলো, শেষমেশ আমি লুচিনকে ছেড়ে দিলাম। লুচিন মানে যে এলিয়েনটার মেন, যারা আমার পৃথিবীতে হামলা করতে চলে আসলো, তো তার কথাই বললাম। তো আমি মাফ করে দিলাম। এখন আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন যে তাকে মাফ করা উচিত হলো কি হলো না। যদি হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আরেকটা কথা, তো এটাই হলো এই গল্পের একেবারে পুরোপুরি শেষ সিজন। আর কোনো বিরক্ত করবেন না আমাকে, মানে কমেন্ট করে বলবেন না ভাই সিজন 4 দেন, সিজন 4 দেন। ভাই আর সিজন 4 নাই, এটাই শেষ, আর কোনো সিজন নাই এই গল্পের। তো আশা করছি গল্পটা ভালো লাগছে। তো এই 1, 2, 3 এই 3টা সিজনের মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগছে আপনাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আশা করছি পুরোটাই আপনাদের ভালো লাগছে। তো এই গল্পটা এখানে শেষ। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা লাস্ট কথা, আপনারা কি কাল্পনিক গল্প চান এরকম আরো? এই গল্প না হোক, কিন্তু অন্যান্য এরকম কাল্পনিক গল্প চান কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আপনারা যদি চান অবশ্যই আমি এরকম কাল্পনিক টাইপেরই গল্প নিয়ে আসবো আপনাদের জন্য, কারণ আপনারা আমার সব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পেতে। আর এই গল্পে হয়তো বা ফিরা হবে না। তো ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।